আসসালামু আলাইকুম। ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে কোনোভাবেই বাংলাদেশ সরকার থামাতে পারছে না, কোনো অবস্থাতেই থামাতে পারছে না। বলতে বাংলাদেশ সরকারের কাছে এটা একটা সাংঘাতিক ঝান্ডার বাড়ির মতো ছিল। শেখ হাসিনা যখন একাধারছে লন্ডনে, আমেরিকায়, জার্মানিতে, ফ্রান্সে তার রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তাতেই ডক্টর ইউনূস সরকারের মাথা খারাপ হয়েছিল। তারা ব্যাংককে গিয়ে মোদির কাছে ছুটে গিয়ে দাবি জানিয়েছিল যে এইটা করতে দেওয়া যেন না হয়, কিন্তু নরেন্দ্র মোদী সেটা পাত্তা দেননি। পর্যন্ত শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লাগাতার ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। শুধু ইন্টারভিউ না, তিনি অডিও রেকর্ড করে এখন প্রেস কনফারেন্স শুরু করেছেন। মানে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে থামাচ্ছে না, তবে নিয়ন্ত্রণে রাখছেন। শেখ হাসিনা যে সরাসরি উপস্থিত হচ্ছেন না বা ভিডিও বক্তব্য প্রেস কনফারেন্স করছেন না, এইটা ভারতে কৌশলটা শেখ হাসিনার নয়, কৌশলটা ভারতের। ভারত যেন তার উপরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন না ওঠে, সেই জন্য শেখ হাসিনাকে এই সুযোগ এতদিন দেননি। সামনে কি হবে সেটা বলা মুশকিল। শেখ হাসিনা আবারও কথা বলেছেন এবং এবার ট্রেমেন্ডাসলি তিনি স্বীকার করে নিয়েছেন, যেটা এতদিন তিনি স্বীকার করেননি, যে আমরা যেটা বলেছি যে 18, 24, 14 নির্বাচনগুলো বাংলাদেশে ভালো নির্বাচন তো হয়নি, খুবই ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে। তিনি সেভাবে স্বীকার করতে না পারলেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করেছেন। যদিও ডক্টর ইউনূস সরকারের আবারও তীব্র সমালোচনা করেছেন, তিনি ফিরে আসার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। এখন পর্যন্ত সেই সব বিষয়ে যতটুকু আপনাদের সবশেষ আপডেট যতটুকু দেয়া যায়, সেই আপডেটের দিকে একটু নজর দিতে চাই। হেডলাইন করেছে আনন্দবাজার পত্রিকা, আমার সময়ও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি, ইউনূসকে দোষে নিজের ত্রুটিও কি মেনে নিলেন হাসিনা? আনন্দবাজারের প্রশ্ন, কি যুক্তি? আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 মিলিয়ন, পত্রিকার হিসাব। দুঃখিত, পত্রিকার হিসাব 12.7 কোটির বেশি মানুষের। তবে হাসিনার দল আওয়ামী লীগ এই ভোটে লড়ছে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনও বাংলাদেশের কিছু কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক হয়নি, মানে আমরা যেটাকে পার্টিসিপেটরি এবং অংশগ্রহণমূলক বলি, সেটাই শেখ হাসিনা দীর্ঘ সময় পরে আসে স্বীকার করলেন। যেটা বলা হয় যে শেখ হাসিনা যেটা করেছেন আচ্ছা 14 নির্বাচন, 18 ন্যাক্কারজনক নির্বাচন, অ্যাটলিস্ট 24 এসেও যদি তিনি একটা ভালো নির্বাচন দিতেন, তাহলে হয়তো তার এবং তার দলের এই করুণ পরিণতি হতো না। এইটাই এসে এখন তিনি হয়তো বুঝলেন। সংবাদ সংস্থা এপিকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। ইমেলের মাধ্যমে এপির প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন হাসিনা। সেই সূত্রে নিজের শাসনকালের প্রসঙ্গও টেনে এনেছেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 কোটিরও বেশি মানুষের। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মিছিল এবং জনসভা হচ্ছে। তবে এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ লড়ছে না। এই দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারই সমালোচনা করতে গিয়ে হাসিনা জানিয়েছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন বয়কট করার ধারা পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। খেয়াল করবেন দর্শক, আওয়ামী লীগ যদি নির্বাচন করতেও চায়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না ডক্টর ইউনূস সরকার। মানে পরিবেশটা ডক্টর ইউনূস সরকার তৈরি করে রেখেছে আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে। শেখ হাসিনার সময় তো পুরো দায়িত্ব ছিল শেখ হাসিনা এমন মেকানিজম, এমন পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন, বিএনপি এবং জামাত ইচ্ছা করলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিল না। তিনি বলছেন যে ধারা পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। তার কথায় জনসংখ্যার একটি নির্দিষ্ট অংশকে যখন রাজনৈতিক যোগদান থেকে বঞ্চিত করা হয়, তখন ক্ষোভ বাড়ে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। বহিরাগতভাবে জন্ম নেওয়া সরকার কখনো বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। কথা অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা বলবো না, অর্ধেক বাস্তবতা বিবর্জিত। তিনি তার সময় কেন এই উপলব্ধি করলেন না? তিনি এখন ক্ষমতার বাইরে, তাকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার সময়ে যখন অন্যদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, তখন তো তার এই উপলব্ধি কাজ করেনি। বাংলাদেশে কি বিরোধী দলে গেলে বা আরেক দেশের দল হয়ে যায় তখন এটা, যে তখন খুব বুঝে মানুষের মর্ম, আর সরকারি দলে আসলে বুঝে না। তবে ওই যে পরের যে কথাটা বলেছেন যে বহিরাগতভাবে জন্ম নেওয়া সরকার কখনো বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এটা সম্পূর্ণই একমত। বাংলাদেশ তার উৎকৃষ্ট প্রমাণ।
হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের মানুষের অগ্রগতি চাইলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বয়কটের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। তার কথায়, আমার সরকারের আমলেও কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না, কারণ কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনের মতো গণতান্ত্রিক পদ্ধতিকে বয়কট করেছিলেন। বয়কট করার পরিস্থিতি তিনি করে রেখেছিলেন। এটা কোনো আদর্শ হতে পারে না, এই চক্র ভাঙতে হবে, নয়তো সমস্যার কোনো প্রতিকার নেই। হাসিনা মনে করেন বাংলাদেশের একটি বৈধ সরকার প্রয়োজন, যা জনগণের প্রকৃত সম্মতিতে দেশ চালাবে। সেটাই বাংলাদেশের ক্ষত সারানোর একমাত্র উপায় বলেছে। বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বিএনপি এবং আওয়ামী লীগের হাতে, ইভেন জামাতের হাতেও নির্বাচন প্রক্রিয়া নিরাপদ না। জামাত, আপনারা তো প্রশ্ন করতে পারেন জামাতকে কেন টানছেন এখানে। জামাত সেই 96 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ছিল। বিএনপি ক্ষমতায় থাকার সময় যতগুলো মেটিকুলাস ডিজাইন করেছে নির্বাচন ক্যারিকেচার করার জন্য, নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য, প্রত্যেকটাতে জামাত সামিল ছিল। জামাত 4 দলীয় জোট সরকারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাড়াচাড়া করে একটা অনিয়মের মাধ্যমে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার যে প্রক্রিয়া, সেটার সঙ্গে যুক্ত ছিল। দর্শক, এই জিনিসগুলো বাংলাদেশে একেবারেই সবসময় বরাবরই হয়ে উঠছে এবং এটা সাংঘাতিক রকম এই দেশের জন্য। এই দেশের এই ক্ষত একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব না। সেটাই শেখ হাসিনা বলছে, আওয়ামী লীগকে ভোটের নিষিদ্ধ করে সরকার আসলে লক্ষ লক্ষ ভোটাধিকার কেড়ে নিয়েছে, দাবি হাসিনার। তিনি বলছেন, সুষ্ঠু অবাধ ভোট না হলে বাংলাদেশের অস্থিতিশীলতা ঘুচবে না। হাসিনার দলকে বাদ দেয় বাংলাদেশের নির্বাচন আদৌ গণতান্ত্রিক পদ্ধতি মেনে হচ্ছে কিনা প্রশ্ন তুলেছেন অনেকে। ইউনুসের দপ্তর থেকে এই প্রসঙ্গে এপিকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, কোনো হিংসা বা অশান্তির বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোকে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশের নির্বাচন কমিশনের বক্তব্য, 500-এরও বেশি বিদেশি পর্যটক 12 ফেব্রুয়ারি ভোটে নজরদারি চালাবে। এতে করে কি একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ হয়ে যায়? আজকে শেখ হাসিনা যে অনুতাপে ভুগছেন দিল্লিতে বসে দেশ ছাড়া হয়ে, ডক্টর ইউনুস, তার তো আর শেখ হাসিনার জন্য তো পরবর্তীতে আর কোনো দায়িত্ব বোধ নাই যে আমাকে কাউকে আরেকটা দলকে, আওয়ামী লীগের মতো কোনো দলের দায় তার উপরে আছে বাঁচাতে হবে, তার সেটা নেই। কিন্তু ডক্টর ইউনুসকেও কি এই অনুশোচনা তারা করে বেরবে না? এর মূল্য তাকে দিতে হবে না? আওয়ামী লীগের ভোটাররা বা সমর্থকরা কি ভাবছেন, কাকে ভোট দেবেন, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, দক্ষিণ এশিয়ায় পরিবার ভিত্তিক দলগুলো চরম বিপর্যয়ের মুখে কোন অবস্থায় টিকে ছিল বা টিকে আছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কিনা, এরকম নানান প্রশ্নের উত্তর নিয়ে, বিভিন্ন জনের মন্তব্য নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে, ক্যান বাংলাদেশি আওয়ামী লীগ সার্ভাইভ ইলেকশন ব্যান, এক্স পিএম হাসিনাজ এক্সাইল, অর্থাৎ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে। এই প্রতিবেদনের 2-3টি জায়গায় মোটামুটি বিতর্কের বাইরে, আমার মনে হয় রিপোর্টটি একেবারে খারাপ নয়, যথেষ্ট তথ্য নির্ভর অথবা গ্রহণযোগ্য। বিতর্কিত এই কারণে বলছি, কোনো কোনো অংশে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, কিন্তু সেই অংশের জন্য প্রযোজ্য বিশেষ বিশেষ ইতিহাসের অংশ বা বক্তব্য এখানে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি গোপন করা হয়েছে। আল জাজিরার এই প্রতিবেদনটি বাংলা করলে যা দাঁড়ায়, আমি একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হচ্ছে যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই যে বলছিলাম যে কিছু কিছু বক্তব্য যা প্রযোজ্য হওয়া উচিত এখানে লুকিয়ে যাওয়া হয়েছে, বিতর্ক সৃষ্টি করেছে। এই যে বিশেষ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কি সাধারণ কোনো ট্রাইব্যুনাল? এটির নাম কি? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এখানে 2024 5 আগস্টকে কেন্দ্র করে যা যা ঘটেছে, তার আগে ধরে নিলাম যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছেন,
কিন্তু সেটি কি আন্তর্জাতিক অপরাধ কোনো কিছু সংঘটিত হয়েছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য? এই ট্রাইব্যুনাল তো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য, যেহেতু পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল। যাই হোক, এখানে বলা হচ্ছে এই প্রেক্ষাপটে 17 কোটি মানুষের বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটির স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। এখানে আওয়ামী লীগেরই বেশ কয়েকজন সমর্থকের বক্তব্য তুলে আনা হয়েছে। তারা কি বলছেন? যেমন একজন বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে, তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে, তাও যাওয়া লাগতে পারে বাধ্য হয়ে। কেন? তার পরিবার সংখ্যার মধ্যে রয়েছে, ভোট না দিলে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন প্রশ্ন। গোপালগঞ্জের একজন রিকশা চালক সুলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলছেন আল জাজিরাকে, নৌকা ছাড়া নির্বাচনই না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকজন বলছেন যে এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দিতে চান না ভয়ে। রাজবাড়ির একজন রিকশাওয়ালা বলছেন, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা শুনেছি, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। এখানে বলছিলাম যে কোথাও কোথাও বিতর্কের সৃষ্টি করা হয়েছে, অনেক কিছু গোপন রাখা হয়েছে। যেমন একটা পর্যায়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামাত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসন থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন। সব ঠিক আছে, কিন্তু কি বলা হচ্ছে, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়। এমন একটি ন্যারেটিভ এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামাতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে সেটা তো আমরা খুব ভালো করে জানি। এত বড় একটি কারণ এখানে সেভাবে এলো না। যদিও কোনো কোনো রায় নিয়ে তো অবশ্যই অস্বচ্ছতা ছিল, এটা সত্য কথা। আল জাজিরা বলছে, নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও দমন পীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র ছিল একটা সময়ে, কিন্তু যখন 5 আগস্টের আন্দোলনকে ঘিরে এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন তো এটা সত্য কথা যে জনরোষ আস্তে আস্তে কমছে, বরং মানুষের আবেগকে পুঞ্জীভূত করে যারা এই অভ্যুত্থান সংগঠিত করেছিল তারাই তো এখন জনরোষের মুখে। এখানে বলা হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ বলছেন, নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে, ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুরনো সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। এটি বাস্তবতায় বলে দেবে। তবে গত 18 মাসের মধ্যে যে সিনারিও আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই বক্তব্যের সঙ্গে এটি যায় না। তবে এই কথাটি অনেকাংশে আমি সমর্থন করি। হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরেই বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থকও হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। এটির সঙ্গে আমি জানি না আপনারা কতজন একমত হবেন। অসম্ভব শব্দটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। অধ্যাপক আনু মোহাম্মদ, তার বক্তব্য নেওয়া হয়েছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে গ্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন।
যেমন জরিপ নিয়ে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনো প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। আচ্ছা, এই জরিপ যে বিভিন্নভাবে আসে, নানানভাবে পরিচালিত হয়, কোথাও বলা হচ্ছে যে 15%, 14%, 11%, আবার এইসব জরিপে তো সবাই মুখও খুলছে না যে আওয়ামী লীগের সমর্থন। যেমন আল জাজিরার প্রতিবেদনে এখানে এসেছে যে আওয়ামী লীগের সমর্থক বলেই অনেকে এখন পরিচয় দিতে পারে না ভয়ে। তাহলে জরিপগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, কাদের বক্তব্য নিচ্ছে যে হ্যাঁ আমরা আওয়ামী লীগকে সমর্থন করি কিংবা করি না? বড় অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে এই জরিপগুলো। এখানে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, অনেকে আমরা তাকে চিনি জানি, তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। সত্য কথা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও তিনি মন্তব্য করছেন। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল। সব মিলিয়ে বিতর্ক তো রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, তার বাইরে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে অনেকখানি বাস্তবতা নির্ভর।